কিছুদিন আগে একটা গণ অভ্যুত্থান আমরা বলছি, এটার মধ্যে দিয়ে গিয়েছে। আমরা তো দেখেছি আসলে। ইভেন শেখ হাসিনার পতনের ৩ দিন আগেও মিছিলগুলোতে কিন্তু খুব বেশি শেখ হাসিনা বিরোধী কথা হইতো না। এবং চেষ্টা করা হয়তো কনভিন্স করার জন্য, মানে ওনাকে কনভিন্স করার জন্য আন্দোলন হইলেও ওনাদের নাম ব্যানারে থেকে তারপরে ওইভাবে আন্দোলন হইতো আসলে। তো মানে সবগুলো স্বৈরশাসক যারা থাকেন, পতনটা বোধহয় এভাবেই হয়, একটা প্যাটার্ন থাকে আসলে। তো ওইখানে মূল নিয়ামক ভূমিকা পালন করেছে কোন সংগঠন বা সংঘবদ্ধ গোষ্ঠী? সেরকম সংগঠন সেভাবে ছিল না। কিছু সংগঠন ছিল, কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের নাই। ওইখানে ব্যাপারটা হয় কি, ওইখানে হচ্ছে শহর অনেকটা, মানে শহর বলতে অনেকটা আপনি ট্রাইবও বলতে পারেন। মানে কারণ দেখা যায় যে কিছু শহরে এই ট্রাইবটা ডমিনেন্ট, এরকম একটা ব্যাপার থাকে। তো সেজন্য এখানে পূর্ব দিকের কয়েকটা শহরে প্রথম আন্দোলন শুরু হয়, এবং দেখা যায় যে সেখানে গাদ্দাফি বিরোধী সেন্টিমেন্ট অনেক বেশি ছিল। তারা এক একটা শহর জয় করেছে, এবং আস্তে আস্তে যখন মাঝামাঝিতে চলে আসে তখন তাদের সেটা অগ্রযাত্রা বন্ধ হয়ে যায়। আপনার প্রতিদিনের নামাজ কি শতভাগ শুদ্ধ হচ্ছে? নামাজের সকল ভুল আর লজ্জায় না বলতে পারা প্রশ্নগুলোর সমাধান নিয়ে ইনোভা ইনস্টিটিউট নিয়ে এসেছে 10 ঘন্টার সালাত রিভাইভাল কোর্স। যে ইবাদতের উপর আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করছে তার শুদ্ধতার কোনো মূল্য হয় না। পুরো কোর্সটি এই রমাদানে পাচ্ছেন এক বেলার সাধারণ নাস্তার চেয়েও কম খরচে। এনরোল করতে এখনই ভিজিট করুন www.innovainst.com অথবা QR কোড স্ক্যান করুন। উল্টা দিকে পশ্চিম দিকে অনেকগুলি শহরে গাদ্দাফির বেশ ভালো সাপোর্ট ছিল। আমি যে শহরে ছিলাম সির্ত, সেটা হচ্ছে গাদ্দাফির জন্মস্থান। সেখানে তো প্রায় 80% মানুষ গাদ্দাফির ডাইহার্ড ভক্ত। সাবহা ওইদিকে গাদ্দাফির সমর্থক ছিল। ত্রিপলির মানুষ মোটামুটি হচ্ছে সুবিধাবাদী ধরনের, যেহেতু রাজধানী, তারা যে ক্ষমতা আছে তার পক্ষে, সরকারি মানুষ। হ্যাঁ। তো এরকম ছিল যে যেই শহরটা, কিছু শহর যেখানে বিদ্রোহীদের সাপোর্টার বেশি, সেটা বিভিন্ন কারণে। এটা খুবই ইন্টারেস্টিং একটা বই আছে, আমি এখন বইটার নাম ভুলে গেছি। লেখক হচ্ছে ওলফার্ম লেখার, জার্মান লেখক সম্ভবত। তিনি দেখিয়েছেন যে কিভাবে আসলে মানে আন্দোলনটা ছড়িয়েছে, কিভাবে যে একটা শহরে সেখানে আসলে আগের থেকে খুব বেশি মানে বোঝার কোনো উপায় ছিল না এই শহরটা কোন দিকে যাবে, কিন্তু কোনো একটা ছোট গ্রুপ বা অল্প কিছু যুবক তারা আন্দোলন শুরু করেছে, খুবই ছোট, এবং ওইখানে পুলিশ গুলি করার পরে যেই ট্রাইবের ছেলেটা মারা গেছে তার ট্রাইবের আরো কয়েকজন, আরো অনেক মানুষ মিছিলে যোগ দিয়েছে, সেখানে আবার পুলিশ গুলি করেছে, আরো কয়েকজন মারা গেছে, পুরো শহরটা মানে ওইদিকে চলে গেছে। এইভাবে স্পার্ক করেছে, এইভাবে ছড়িয়েছে। তো এটাই আর কি, মানে কোনো দলের খুব বেশি লিবিয়াতে যেহেতু গণতন্ত্র ছিল না, নির্বাচন ছিল না, সেজন্য কোনো পার্টির অস্তিত্ব ছিল না। কিন্তু মোটের উপর ইসলামপন্থীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেখানে, এবং শুরুটা করেছে বলা যায় ইসলামপন্থীরা। যেহেতু গাদ্দাফি ক্ষমতা আসার পর ইসলামপন্থীরা অনেক বিদ্রোহ করার চেষ্টা করেছিল, এবং তার প্রতিক্রিয়া গাদ্দাফি অনেক ইসলামপন্থীকে গুম করেছিল, হত্যা করেছিল। তো তাদের আত্মীয় স্বজনরাই মূলত এই আন্দোলনটা শুরু করেছিল, মানে তাদের ক্ষোভ সেটাকে পুষে রেখেছে। তো সেজন্য ফিল্ডে ইসলামপন্থীদের বড় ধরনের ভূমিকা ছিল, এবং যেহেতু বিদেশি যারা সমর্থন দিয়েছে, কাতার বিশেষ করে, তো কাতারের সাথে তখন মানে ইসলামপন্থীদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো কাতার চাচ্ছিল যে ইসলামপন্থীরা লিবিয়ার ক্ষমতায় আসুক, এরকম। কিছু আল কায়দার কিছু ফ্যাকশন লিবিয়াতে অ্যাক্টিভ ছিল দীর্ঘদিন ধরে, তারা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো সব মিলিয়ে মোটামুটি ইসলামপন্থীরা একটু মানে ফিল্ডে ইসলামপন্থীদের ভূমিকাটা একটু বেশি ছিল, স্ট্রং ছিল। আমরা দেখি মধ্যপ্রাচ্য নাম আসলেই বিভিন্ন গোষ্ঠীর আলোচনা আসে আসলে, বেশ সশস্ত্র গোষ্ঠী এরকম। তো ওই আন্দোলনে কি সশস্ত্র গোষ্ঠীদের কোনো নিয়ন্ত্রণ ছিল কিনা? মানে লিবিয়ার পুরো আন্দোলনটাই তো ছিল আসলে সশস্ত্র। লিবিয়াতে আপনি যদি দেখেন, এর আগে প্রতিটা, তিউনিসিয়া তো পুরোটুকুই শান্তিপূর্ণ ছিল আন্দোলন, মিশরও শান্তিপূর্ণ। মিশর আপনি মানে অস্ত্র হাতে কাউকে দেখবেন না আন্দোলনকারীদের। সিরিয়াতে দীর্ঘদিন পর্যন্ত মিছিলগুলো খুবই শান্তিপূর্ণ ছিল। সিরিয়াতে বিশাল মিছিল দেখবেন বাশার আল আসাদের বিরুদ্ধে, মানে যে ট্র্যাডিশনাল যে আন্দোলন, এগুলো শান্তিপূর্ণ আন্দোলন, এবং তাদের স্লোগান ছিল সেলমিয়া, শান্তি, এরকম এই ধরনের। লিবিয়াতে আপনি একটা বড় মিছিল দেখবেন না যেটা শান্তিপূর্ণ। লিবিয়াতে শুরু হয়েছে খুবই ছোট একটা মিছিল, প্রথম দিনই সেটা ভায়োলেন্ট হয়ে গেছে। ওরা মানে আগুন ধরিয়ে দিয়েছে মানে গভর্নমেন্ট ফ্যাসিলিটিগুলোতে, পুলিশ গুলি করেছে। 2 দিন পরেই তারা বিদ্রোহীরা কাতিবা আছে, মানে একটা ব্রিগেড, মিলিটারি হেডকোয়ার্টার, সেটা দখল করে নিয়েছে, সেখান থেকে অস্ত্র সব লুট করেছে, ট্যাঙ্ক দখল করেছে। পরের দিন তারা অভিযান শুরু করেছে, যুদ্ধ। মানে প্রথম 1 সপ্তাহের মধ্যে সেটা মানে গৃহযুদ্ধে চলে গেছে। সুতরাং লিবিয়াতে আপনি মানে কখনোই খুব বড় কোনো মিছিল দেখবেন না যেটা শান্তিপূর্ণ। লিবিয়াতে প্রথম দিন থেকেই এই আন্দোলনটা ছিল মানে আন্দোলন না, এটা ছিল বিদ্রোহ। না, এটার একটা কারণ হয়তো এরকম হইতে পারে যে অন্যান্য জায়গায় তো একটা স্পেস থাকে, মিছিল করার, মিটিং করার জায়গা থাকে। তো ওদের যদি এই সুযোগটা নাই এবং এত মানুষ ছিল না, এটা ভায়োলেন্ট করে এটাকে বড় করা ছাড়া তাদের আসলে অন্য কোনো স্পেস হয়তো ছিল না। তো মুয়াম্মার গাদ্দাফির ব্যাপারে তো আমরা অনেক পজিটিভ কথা শুনেছি ওই সময়টাতে, যে জনগণকে অনেক ধরনের সুবিধা উনি দিতেন, যেগুলো রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হতো। সেগুলো কতটা সত্য আসলে?
আমি আমি এই ব্যাপারে আমার একটা ব্লগে একটা ডিটেইলড লেখা লিখেছিলাম প্রতিটা পয়েন্টে। যেহেতু মানে এটা আলোচনাটা এসেছিল প্রথম আলোর একটা রিপোর্ট থেকে। সেখানে প্রথম আলো রিপোর্ট করেছিল যে অবিশ্বাস্য 18টি সুবিধা গাদ্দাফি দিয়েছিলেন, এরকম টাইপের আচ্ছা, শিরোনাম। হ্যাঁ, তো আমি 18টা পয়েন্টই আলোচনা করেছি যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা আংশিক সত্য এরকম। হুম। তো মোটামুটি আপনি বলতে পারেন যে অনেকগুলো দাবিই সত্য। আচ্ছা। বিদ্যুৎ ফ্রি ছিল হুম। বা ফ্রি ছিল না, খুবই কম চার্জ ছিল। হ্যাঁ, হুম। এরকম অনেকগুলো সুবিধা সত্য। কিন্তু এটা মানে আউট অফ কনটেক্সট নিলে হবে না। কারণ আপনি যদি দেখেন যে এই সুবিধাগুলো প্রতিটা তেল সমৃদ্ধ আরব রাষ্ট্রেই এই সুবিধাগুলো আছে, হুম। ইভেন কিছু কিছু ক্ষেত্রে এর চেয়ে বেশিও আছে। আচ্ছা। সুতরাং গাদ্দাফি এখানে এক্সেপশনাল কিছু না। গাদ্দাফি জাস্ট অন্যান্য মানে তেল সমৃদ্ধ আরব রাষ্ট্রগুলো তারা এত টাকা কি করবে? হুম। তো জনগণকে তো দিতে হবে। রাইট। তো গাদ্দাফি সেটাই তাছাড়া করেছে। মানে তাদের একটা অব্লিগেশন থাকে জনগণকে কিছু হ্যাঁ, দিয়ে সন্তুষ্ট হ্যাঁ, করে রাখা। ওটা তো করতেই হবে। তো রাষ্ট্রের তো একটা দায়িত্ব থাকে। হুম। তো সবগুলো তেল সমৃদ্ধ আরব রাষ্ট্রই জনগণকে এই ধরনের সুযোগ সুবিধা দেয়। লিবিয়াও দিয়েছে। বরং আমি যদি গালফের সাথে তুলনা করি হুম। তাহলে লিবিয়া এসব দিক থেকে অনেক পিছিয়ে ছিল। আচ্ছা। গাদ্দাফি শুধু একটাই পার্থক্য ছিল আমার মতে, মানে গালফ কান্ট্রিগুলোর সাথে, সেটা হচ্ছে গাদ্দাফি পশ্চিমা বিরোধী ছিল। আমেরিকার কাছে মাথা নত করেনি, ইসরায়েলের সাথে সম্পর্ক করার চেষ্টা করেনি। হুম। সে সবসময় সারা জীবন সে পশ্চিমা বিরোধী ছিল। শেষ জীবনে যদিও মানে অর্থনৈতিক অবরোধ উঠানোর জন্য কিছুটা সম্পর্ক স্থাপন করেছিল, কিন্তু সে অনেকটা বিপ্লবী চরিত্রের ছিল। এটা হচ্ছে তার গালফের সাথে তার পার্থক্য। কিন্তু এমনিতে সুযোগ সুবিধার দিক থেকে গালফে বরং সুযোগ সুবিধা আরো বেশি। পশ্চিমা বিরোধী থাকলে স্বাভাবিকভাবেই কোনো একটা মুসলিম রাষ্ট্রপ্রধান পশ্চিমা বিরোধী কথাবার্তা বললে সারা বিশ্বের মুসলিম জনতা আসলে এটাকে অ্যাপ্রিসিয়েট করে। হ্যাঁ। সে জায়গা থেকে মুয়াম্মার গাদ্দাফির ব্যাপারে একটা পজিটিভ ধারণা দেশের বাইরে ছিল। বিশেষ করে বাংলাদেশের আমি অনেককে দেখেছি যে মুয়াম্মার গাদ্দাফির পক্ষে কথা বলতে বিভিন্ন কারণেই। হ্যাঁ। ওইখানে কাতারের একটা কথা আসলো যে কাতার চাচ্ছিল রেজিম চেঞ্জ করার জন্য। হ্যাঁ। আপনি বলছিলেন। তো এই যে অন্য একটা রাষ্ট্রের ইন্টারেস্ট থাকা কোনো একটা জায়গায়, সেটা শুধুমাত্র যে একটা কাতারেও তো আসলে আমি যতদূর জানি যে এখানে তো রাজতন্ত্র আসলে গণতন্ত্র নাই। হ্যাঁ, কিন্তু কাতারের রাজতন্ত্রের সাথে সৌদি আরব এবং আরব আমিরাতের রাজতন্ত্রের পার্থক্য আছে। কাতারের ফরেন পলিসি হুম। সৌদি আরবের থেকে অনেকটা ভিন্ন। কাতারের সাথে সৌদি আরবের অনেক আগে থেকে এক ধরনের দ্বন্দ্ব চলছিল। হ্যাঁ। কাতারের আমিরের যে বাবা, তিনি মানে কাতারের আমির ক্ষমতা গ্রহণ করার পর কাতারের আমিরের বাবা সৌদি আরবে পালিয়ে গেছিলেন এবং সৌদি আরব তাকে আশ্রয় দিয়েছিল। তো তখন থেকেই সৌদি আরবের সাথে কাতারের এক ধরনের মানে সামান্য এক ধরনের দ্বন্দ্ব ছিল। আচ্ছা। তো কাতার সবসময় তখন থেকে চেষ্টা করেছে সৌদি বলয় থেকে, মানে আপনি যদি গালফ কান্ট্রিগুলোর কথা চিন্তা করেন, জিসিসি, তারা মোটামুটি সৌদি ডমিনেটেড, আচ্ছা। সৌদি আরব পলিসি নির্ধারণ করে। কাতার সবসময় চেষ্টা করছে সেই সৌদি বলয় থেকে বেরিয়ে এসে নিজের একটা পৃথক একটা ফরেন পলিসি তৈরি করার। সেটা আমরা দেখি যে কাতার সর্বপ্রথম আমেরিকান বেস তৈরি করার অনুমতি দিয়েছে এবং ইসরায়েলের সাথে কাতার অফিসিয়াল সম্পর্ক স্থাপন করেনি, কিন্তু ইসরায়েলকে কাতার ব্যবসা করার অনুমতি দিয়েছে। এগুলো অন্য অনেক আরব রাষ্ট্রের আগে। আচ্ছা। এবং কাতার আল জাজিরা তৈরি করেছে নিজেদের একটা ভয়েস তৈরি করার জন্য, পৃথক একটা। এবং কাতার ইসলামপন্থীদের সাথে সম্পর্ক গড়ে তুলেছে, যেখানে সৌদি আরব হচ্ছে ইসলামপন্থীদের কে দমন করেছে, বিশেষ করে পলিটিক্যাল ইসলামিস্ট যাদেরকে। তো কাতার মুসলিম ব্রাদারহুডের যে ইয়ে ছিল ইউসুফ আল কারদাউই, শেখ ইউসুফ আল কারদাউই, তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছিল। তো সেজন্য কাতার সবসময় একটু ভিন্ন মডেলে চলার চেষ্টা করেছে এবং কাতার বুঝতে পেরেছে যে এই অঞ্চলে আসলে সুযোগ পেলে ভবিষ্যতে মানে রাজতন্ত্র তো দীর্ঘদিন হয়তো স্থায়ী হবে না, এবং রাজতন্ত্রের অবসান ঘটলে একসময় ইসলামপন্থীরা হয়তো ক্ষমতায় আসবে। মুসলিম ব্রাদারহুড তাদের যেহেতু অন্য কোনো পলিটিক্যাল দল সেভাবে অ্যাক্টিভ না, সেহেতু মুসলিম ব্রাদারহুডের এখানে ক্ষমতা আসার সম্ভাবনা ভালো। তো সেজন্য কাতার শুরু থেকেই চেষ্টা করেছে আমরা আগে থেকেই আমাদের রাজতন্ত্র থাক, কিন্তু আমরা মুসলিম ব্রাদারহুডের সাথে এক ধরনের অ্যালায়েন্সে যাই, যেন তারা আমাদের উপর হুমকি না হয়। আমাদের রাজতন্ত্রটা টিকে থাকবে, আমরা তাদেরকে হেল্প করবো, তারা অন্যান্য দেশে তাদের অ্যাক্টিভিটি চালিয়ে যাক। লিবিয়ার এটার জনসংখ্যা কেমন, বা এটার লিবিয়ার জনসংখ্যা 60 লক্ষ বা এখন আর বেশি, হয়তো বা 60 থেকে 70 লক্ষের মাঝামাঝি। আয়তন বিশাল, আয়তন প্রায় 17 লক্ষ বর্গ কিলোমিটার। কিন্তু পুরো দেশের প্রায় পুরোটুকুই মরুভূমি। মানে অধিকাংশ জনসংখ্যা শুধুমাত্র কোস্টাল এরিয়াতে, সমুদ্রের পাড়ে এই এলাকাগুলোতে বসবাস করে। আর ভেতরে 2-1টা মরুদ্যান টাইপের শহর আছে, সেখানে কিছু মানুষ আছে। মানে ওই হিসাব করলে বাংলাদেশের একটা উপজেলাতে এর চেয়ে বেশি মানুষ। আর কিন্তু আয়তন হিসাব করলে অনেক বিশাল। বাংলাদেশের আয়তন তো 1.5 লক্ষ আর কি, 1,47,000 বলা হয়। লিবিয়া নিজের বর্ডার নিজে সিকিউর করতে পারে না। লিবিয়ার বর্ডার হচ্ছে একটা ওপেন, মানে এখন যে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার যে সংকটটা, যে প্রচুর মানুষ লিবিয়া হয়ে ইতালিতে যায়, আফ্রিকানরা প্রায় বিনা বাধায় বর্ডার দিয়ে লিবিয়াতে ঢুকে যায়, কারণ এত বিশাল বর্ডার যে মানে পুরো দেশের জনসংখ্যাকে বর্ডারে অর্ধেকের বেশি শুধু লাগে সিকিউর করার জন্য। ওদের পক্ষে বর্ডার সিকিউর করা সম্ভব না। আচ্ছা, লিবিয়ার মানে ভৌগোলিক গুরুত্ব কতটুকু আন্তর্জাতিক রাজনীতিতে বলেন বা আঞ্চলিক রাজনীতিতে? লিবিয়ার সম্ভাবনা ছিল অনেক বেশি, কিন্তু এখন লিবিয়া মানে এই মুহূর্তে লিবিয়া নিজের গৃহযুদ্ধ নিয়ে এতটা, গৃহযুদ্ধ এই মুহূর্তে সেই অর্থে নাই, কিন্তু তারপরেও এখন 2টা সরকার আছে, তারা নিজেরা পলিটিক্যাল ডেডলক এমনভাবে আটকে আছে। লিবিয়ার পক্ষে আসলে এখন কোনো দিকের কোনো মানে গুরুত্বপূর্ণ ঘটনায় কোনো ধরনের ভূমিকা রাখা সম্ভব না। সেজন্য আপনি মানে লিবিয়াকে কোনো জায়গায় পাবেন না। কোনো দেশের অন্যান্য আন্তর্জাতিক সংকটের আলোচনায় লিবিয়া অনুপস্থিত। লিবিয়ার যে সম্ভাবনাটা ছিল একটা মানে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ওঠার, সেটা এই মুহূর্তে নেই। লিবিয়া এখন আসলে নিয়ন্ত্রণ কারা করছে?
লিবিয়া দুই অংশ, দুইটা গ্রুপ নিয়ন্ত্রণ করছে। একদিকে দুই অংশ বলতে এটা ভৌগোলিক হ্যাঁ, পূর্ব এবং পশ্চিম বলতে পারেন আপনি। দক্ষিণও আছে, কিন্তু দক্ষিণ অনেকটা মিক্সড। তো পূর্ব দিকে একজন জেনারেল নিয়ন্ত্রণ করছে। আমি এই ব্যাপারে খুব বেশি আলোচনায় যাব না। আচ্ছা। পূর্ব দিকে একজন জেনারেল নিয়ন্ত্রণ করছে এবং পশ্চিম দিকে একটা সরকার নিয়ন্ত্রণ করছে, যেটাকে ইন্টারন্যাশনালি রেকগনাইজ করা হয়। যদিও বাস্তবে সেই সরকারের খুব বেশি স্ট্রং নিয়ন্ত্রণ নাই, অনেকটা ক্ষুদ্র ক্ষুদ্র মিলিশিয়া গ্রুপ অনেকগুলো এলাকা নিয়ন্ত্রণ করে। কিন্তু অফিসিয়ালি সেদিকে একটা গভর্নমেন্ট আছে। এবং আচ্ছা, আমরা যদি বলি যে রাষ্ট্রগুলো লিবিয়ার কোন সরকারের সাথে পশ্চিম দিকের যে সরকার, মানে এটা কি তাদেরকে- রাষ্ট্র হ্যাঁ। মানে ধরেন সাপোজ বাংলাদেশ এম্বাসি, অন্যান্য হ্যাঁ, এম্বাসি সবাই পশ্চিম দিকে যে সেটাই অফিসিয়াল, মানে লিবিয়ার সিস্টেমটা এরকম যে ত্রিপলি যার কন্ট্রোলে থাকবে, তার সাথে মানে রাজধানী আন্তর্জাতিক যেটা। বিষয়, আন্তর্জাতিক বিষয় ডিল করবে। কারণ সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ত্রিপলিতে, তেল বিক্রির যত অর্থ আসে সব ত্রিপলিতে সেন্ট্রাল ব্যাংকে এসে জমা হবে। সেজন্য সবাই ত্রিপলি যার নিয়ন্ত্রণে থাকবে তার সাথে সবাই ডিল করবে। এটা মোটামুটি মানে গিভেন।